অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। গল্পের নাম অন্ধকারের বাড়ি। প্রথম অধ্যায় বাড়ি খোঁজার গল্প। রজত আর সুদীপ্ত, দুই বন্ধু, কলকাতায় একই অফিসে কাজ করে। কিছুদিন আগে তারা সিদ্ধান্ত নিল শহরের ভিড় গোলমাল থেকে একটু দূরে গিয়ে থাকবে, শান্ত একটা জায়গায়। একদিন রিয়েল এস্টেট অফিসে একজন এজেন্ট বলল, চন্দনপুর নামের একটা জায়গা আছে, শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ওখানে একটা পুরনো বাড়ি বিক্রি হচ্ছে খুব কম দামে। মালিক বিদেশে থাকে, তাই বিক্রি করে দিচ্ছে। কম দামের কথা শুনে রজতদের চোখ চকচক করে উঠল। তারা দুজন সপ্তাহান্তে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল চন্দনপুরের দিকে। বাড়িটার অবস্থান যেন কোনো সিনেমার সেটের মতো, চারপাশে ঘন গাছ, মাঝখানে একটা লোহার গেট, গেটের ওপারে বিশাল পুরনো দোতলা বাড়ি। সাদা দেওয়াল, কিন্তু জায়গায় জায়গায় রং উঠে গেছে। জানালাগুলো কাঠের, অর্ধেক বন্ধ, অর্ধেক খোলা, যেন কেউ ভিতর থেকে চুপচাপ তাকিয়ে আছে। সুদীপ্ত হাসতে হাসতে বলল, একদম হরর ফিল্মের লোকেশন। রজত মুচকি হেসে বলল, আরামদায়ক হবে, শান্তিপূর্ণ, আর দামও কম। তারা ঘরগুলো ঘুরে দেখল, বড় বড় ঘর, পুরনো আসবাবপত্র, ধুলোমাখা দেয়াল। কিন্তু বাড়ির পেছনের ঘরে ঢোকার সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হাওয়ার মধ্যে হঠাৎ একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। জানালার পর্দা নড়ল, অথচ হাওয়া নেই। আর রজত স্পষ্ট শুনল কারো ফিসফিস করা আওয়াজ। ফিরে যাও। রজত চমকে উঠল, কিন্তু সুদীপ্ত কিছুই শুনল না। রজত কিছু না বলে চুপ করে গেল। শেষ পর্যন্ত তারা বাড়িটা কিনে ফেলল। দ্বিতীয় অধ্যায় নতুন জীবন, পুরনো ছায়া। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল। রজত অফিস থেকে ফেরে সন্ধ্যায়, সুদীপ্ত রান্না করে, একসঙ্গে বসে গল্প করে, গান শোনে। কিন্তু তৃতীয় রাতেই শুরু হলো অদ্ভুত সব ঘটনা। রাত 1টা নাগাদ রজত ঘুম থেকে উঠল, কেউ যেন কানে ফিসফিস করছে। চোখ মেলে দেখল, বিছানার পাশে দাঁড়িয়ে আছে এক নারী, লম্বা চুল, সাদা শাড়ি, মুখ দেখা যাচ্ছে না। সে মৃদু কণ্ঠে বলল, তুমি আমার ঘরে কেন? রজত চিৎকার করে উঠল, কিন্তু পরের মুহূর্তেই ঘর ফাঁকা, সবকিছু নিঃশব্দ। সুদীপ্ত দৌড়ে এল, কিন্তু কিছুই দেখল না। ওরা ভাবল হয়তো দুঃস্বপ্ন। পরদিন সকালে তারা পেছনের ঘরে গেল, যেখানে প্রথম দিন রজত ফিরে যাও শব্দটা শুনেছিল। ঘরে ঢুকে তারা দেখে মেঝেতে এক জায়গায় পুরনো রক্তের দাগ, শুকিয়ে কালচে হয়ে গেছে। দেয়ালের কোণে ঝুলছে এক নারীর ছবির ফ্রেম। ছবিটা এত পুরনো যে রং প্রায় মুছে গেছে, কিন্তু চোখ দুটো এখনো স্পষ্ট, তীক্ষ্ণ। তৃতীয় অধ্যায় গ্রামের গোপন কথা। দুদিন পর গ্রামের এক বৃদ্ধ মহিলা, নাম মাধবী, ওদের বাড়িতে এল। সে বাড়িটার দিকে তাকিয়ে বলল, তোরা ওই বাড়িটাই উঠেছিস? ওইটা তো ভৌতিক বাড়ি। রজত হতবাক হয়ে জিজ্ঞেস করল, ভৌতিক মানে? মাধবী ধীরে ধীরে গল্পটা বলতে শুরু করল। এই বাড়ির আগের মালিক ছিল এক জমিদার। তার স্ত্রী মীরা খুব সুন্দরী আর দয়ালু ছিলেন। কিন্তু এক রাতে জমিদার সন্দেহ করল মীরা তাকে প্রতারণা করছে। রাগে ক্ষোভে সে মীরাকে হত্যা করে, ঘরের ভেতরেই গলা টিপে মেরে ফেলে। তারপর দেহটা পেছনের ঘরে পুঁতে রাখে। তারপর? সুদীপ্ত জিজ্ঞেস করল। তারপর ওই জমিদার 1 মাসের মধ্যে পাগল হয়ে যায়, আর নিজের ঘরেই আত্মহত্যা করে। তারপর থেকে ওই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। মাঝরাতে এক নারীর কান্না, দরজা বন্ধ হয়ে যাওয়া, আয়নায় ছায়া, সবই ওখানে ঘটে। রজত ও সুদীপ্ত একে অপরের দিকে তাকালো। যে ঘরে রক্তের দাগ আর ছবিটা দেখা গিয়েছিল, সেটাই মীরার ঘর। চতুর্থ অধ্যায় মীরার প্রত্যাবর্তন। সেই রাতেই অদ্ভুত কিছু ঘটল। রজত ঘুমাতে পারছিল না। জানালার বাইরে চাঁদের আলোয় দেখল পেছনের বাগানে এক নারী দাঁড়িয়ে আছে, চুল উড়ছে হাওয়ায়, মুখে রক্তের দাগ। সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসতে লাগল। রজত দৌড়ে দরজা বন্ধ করতে গেল, কিন্তু দরজা নিজে থেকেই খুলে গেল। এক ঠান্ডা বাতাস ঘর ভরে ফেলল। রজত হিম হয়ে গেল। নারীটি ফিসফিস করে বলল, তুমি জানো আমি কে? রজত কাপা গলায় বলল, কে তুমি? আমি এই বাড়ির মালকিন, আমি মীরা। তারপর সে ধীরে ধীরে রজতের গলায় হাত রাখল। হাতটা বরফের মতো ঠান্ডা, কিন্তু চেপে ধরতেই রজত বুঝল, শ্বাস নিতে পারছে না।
সুদীপ্ত দরজা ভেঙে ঢুকে রজতকে মেঝেতে অচেতন অবস্থায় পেল। জানালাটা তখন খোলা, আর বাইরে হালকা কুয়াশায় যেন এক নারীর ছায়া মিলিয়ে যাচ্ছে। পঞ্চম অধ্যায় সত্যের সন্ধান। পরদিন সকালে তারা পুলিশ ডাকল। পুলিশ পেছনের ঘর খুঁড়ে দেখল, সেখানে সত্যিই এক নারীর কঙ্কাল পোতা ছিল। সবাই হতবাক। কঙ্কালের গলায় একটা সোনার হার ঝুলছিল, যাতে খোদাই করা নাম মীরা। পুলিশ লাশটা নিয়ে গেল। রিপোর্টে লেখা হলো প্রায় ৮০ বছর পুরনো মৃতদেহ। কিন্তু রজত জানত ঘটনা এখানেই শেষ নয়। ষষ্ঠ অধ্যায় শেষ রাতের ভয়। সেই রাতে সুদীপ্ত বলল, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। রজত চুপ করে রইল। বাইরে বাতাসে হালকা আওয়াজ, কেউ যেন গান গাইছে। রজত দরজার বাইরে তাকালো, সাদা শাড়ি পরা মীরা বাগানের গাছের নিচে দাঁড়িয়ে। সে হাসছে আর ঠোঁট নাড়ছে, ফিরে যেও না। রজত বুঝল ওদের যাওয়ার সময় শেষ হয়ে এসেছে। ঠিক তখনই ঘরের ভেতর সব আলো নিভে গেল। আয়না ভেঙে গেল, জানালার কাচ চূর্ণ হলো, আর ঘর ভরে গেল এক নারীর চিৎকারে। সুদীপ্ত চিৎকার করল, রজত দৌড়া! কিন্তু রজত দৌড়াতে পারল না। তার চোখে তখন শুধু এক দৃশ্য, মীরার মুখ, রক্তে ভেজা ঠোঁট, আর সেই অভিশপ্ত হাসি। পরের সকালে গ্রামবাসীরা দেখল বাড়িটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে কারো দেহ পাওয়া যায়নি, কিন্তু সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে একটা পোড়া ফটোফ্রেম উদ্ধার হলো। এক নারী আর দুই পুরুষের ছবি। নারীটি মাঝখানে, চোখে শান্ত এক হাসি। শেষ অধ্যায় অভিশাপের ছায়া। আজও চন্দনপুরের লোকজন বলে, চাঁদ উঠলে ওই জায়গায় হালকা ধোঁয়া ওঠে, আর কখনো কখনো দেখা যায় এক সাদা শাড়ি পরা নারী গাছের নিচে বসে গান গাইছে, আমার বাড়িতে এসো না। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।